আসসালামু আলাইকুম দর্শক। ইরানকে কেন্দ্র করে এক মহাযুদ্ধের মেঘ জমেছে বিশ্ব রাজনীতিতে। একদিকে ওয়াশিংটন ও তেল আবিবের চরম সামরিক প্রস্তুতি, অন্যদিকে আঞ্চলিক কূটনীতির এক জটিল খেলা। সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। চীন সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফেরার পরপরই হোয়াইট হাউস এবং পেন্টাগনে শুরু হয়েছে চরম উত্তেজনা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। মূলত চলমান শান্তি আলোচনা যদি সম্পূর্ণ ব্যর্থ হয়, তবে ইরানের বিরুদ্ধে এই হামলা চালানো হবে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা গ্রিন সিগন্যাল দেননি। আমরা এই প্রতিবেদনটির ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক দেখছিলেন প্রতিবেদনটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও মার্কিন ও ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা বসে নেই। তারা আগামী সপ্তাহে ইরানের ভেতরে ঠিক কোন কোন জায়গায় আঘাত করা হবে সেই লক্ষ্যবস্তু বা টার্গেট নির্ধারণের কাজ শুরু করে দিয়েছেন। এবারের পরিকল্পনাটি বেশ বড়। সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার পাশাপাশি ইরানের মাটির নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে বিশেষ কমান্ডো বাহিনী বা স্পেশাল অপারেশনস পরিচালনার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছেন। এবং এই যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সিরিয়াস এবং তার পরিকল্পনা কি, সেটি বোঝা যায় ট্রাম্পের পরবর্তী মন্তব্যে। আমরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মনে করেন ইরান শিগগিরই আত্মসমর্পণ করবে, ট্রাম্প কোনো দ্বিধা না রেখে সরাসরি উত্তর দিয়েছেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে এই যুদ্ধে যে কোনোভাবে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ফেলতে। بله خب من واقعا حرفه‌ای نیستم من کارم اجراست مربی تازه دارم یاد میگیرم ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি বিস্ফোরক রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা সংযুক্ত আরব আমিরাতকে যুদ্ধে আরো বড় ভূমিকা নেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছেন। آماده এমনকি همش ইরানের অত্যন্ত কৌশলগত এবং بله গুরুত্বপূর্ণ منتظر লাভান بچه‌م দ্বীপ امارات رو دیدم সামরিকভাবে দখল করে নেয়ার জন্য خب আমিরাতকে উস্কানি দেওয়া হচ্ছে। آها এই উত্তেজনার মধ্যে ইরানের একটি টেলিভিশন চ্যানেলে এক উপস্থাপককে লাইভ অনুষ্ঠানে الله আগ্নেয়াস্ত্র চালানো শেখানোর সময় সংযুক্ত আরব আমিরাতের পতাকার দিকে গুলি তাক করে প্রদর্শন করতে দেখা গিয়েছে, যা দুই দেশের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধকে স্পষ্ট করে। رهاش کنید তবে بله এই یه উস্কানি ও سلاح হুমকির মুখে مسلح که تا সংযুক্ত آماده আরব میتونن আমিরাতকে اذیت কড়া کنن বার্তা همین দিয়েছেন جایی ইরানের هستن و পররাষ্ট্রমন্ত্রী مطمئن আব্বাস باشن که تا আরাকচি। غیر مستقیم مسلح میشه برای بارهای بعدی نیاز به مسلح کردن نداره. আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলিরা কিংবা আমেরিকানরা কেউই আমিরাতকে রক্ষা করতে পারবে না। এই যুদ্ধের সময় তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আরাকচি আরও যোগ করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে আমিরাত কোনো নিরাপত্তা পায়নি, বরং এই সম্পর্ক এখন তাদের জন্য ঘোর নিরাপত্তাহীনতার মূল উৎস হয়ে উঠেছে। যুদ্ধের এই ভয়াবহ আবহাওয়ার মধ্যেও কূটনীতি কিন্তু থেমে নেই। আহ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ইরানের আহ, আহ, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি শনিবার ইস্তাম্বুলে একটি জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। আহ, ইস্তা এই আলী বাঘেরি কানি কিন্তু আলী লারিজানির উত্তরসূরি। আলী লারিজানিকে হত্যার পর তার শূন্যস্থান পূরণের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ অত্যন্ত উচ্চ গুরুত্বপূর্ণ একটি পদ। এবং এই বৈঠকের পর কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু জানানো হয়নি যে বৈঠকটি কিসের জন্য বা এই বৈঠকের উদ্দেশ্য কি। শুধুমাত্র একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের ন্যাশনাল সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি একটি ছবি প্রকাশিত হয়েছে। সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের পর দেখা যায় যে তারা বিভিন্ন চুক্তি সই করেন, বৈঠক সংক্রান্ত বিবৃতি দেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, কিংবা অন্ততপক্ষে একটি যৌথ বিবৃতি আসে। এক্ষেত্রে কিন্তু সামনে খুব দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে আগামী সপ্তাহে তারা ইরানের ওপর একটি হামলা শুরু করবে এবং তাদের হিট লিস্ট ইরানের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে। সেই মুহূর্তে তুরস্ক কিন্তু ইরানের
শীর্ষ নেতৃবৃন্দের নিরাপত্তার দিকে খেয়াল রেখেই এই বৈঠকটির বিষয়ে একেবারেই কোনো তথ্য প্রকাশ করেনি। এই যখন পরিস্থিতি তখন আ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি হুংকার দিয়ে বলেছেন, পৃথিবী এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা বাঘের গালিবাফের সেই টুইটটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের সেই টুইটটি। গালিবাফ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিখ্যাত উক্তি স্মরণ করে বলেন, বিশ্বজুড়ে এমন এক পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে যা গত এক শতাব্দীতেও দেখা যায়নি। গালিবাফ জোর দিয়ে দাবি করেন, ইরানি জাতির গত ৭০ দিনের তীব্র প্রতিরোধ এই পরিবর্তনকে আরও দ্রুতগামী করেছে এবং বিশ্বের ভবিষ্যৎ এখন পুরোপুরি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর হাতে। এই যখন পরিস্থিতি তখন থেমে নেই প্রতিরোধ যোদ্ধারা, তারা লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। অন্যদিকে গাজা উপত্যকায় হামাসের জন্য নেমে এসেছে এক বড় ধাক্কা। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের আল কাসাম ব্রিগেডের সবচেয়ে জ্যেষ্ঠ এবং শীর্ষ সামরিক কমান্ডার ইজ্জেত আল দিন আল হাদ্দাদ। আরব সংবাদ মাধ্যম এরশার্ক আল আওসাদ জানিয়েছে, গত রাতের এক ভয়াবহ হামলায় হাদ্দাদ তার পরিবার সহ নিহত হন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। আল কাসাম ব্রিগেডও এই খবরটি সত্যায়ন করেছে। এই ইজ্জেত আল দিন আল হাদ্দাদ ছিলেন গাজায় বেঁচে থাকা হামাসের শীর্ষ নেতাদের একজন, যিনি ২০২৪ সালের জুলাইয়ে মোহাম্মদ দেইফ এবং ২০২৫ সালের মে মাসে মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের হাল ধরেছিলেন। তিনি ছিলেন ৭ অক্টোবরের অভিযানের অন্যতম মূল পরিকল্পনাকারী এবং হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী। যে কোনো মূল্যে আমেরিকার শর্ত না মেনে প্রতিরোধ টিকিয়ে রাখার পক্ষে ছিলেন তিনি। এই শীর্ষ নেতার মৃত্যুর পর হামাস যে কোনো সময় বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এই আশঙ্কায় গাজায় মোতায়েন ইসরায়েলি দখলদার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দর্শক, চলুন নজর দেওয়া যাক দূর প্রাচ্যের ভূ রাজনীতিতে। ওয়াশিংটনের ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের চীন এবং তাইওয়ান নীতি বিশ্বের অন্যতম প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে তাইওয়ানের স্বাধীনতা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান অনেককেই বিস্মিত করেছে। তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে ট্রাম্পের মন্তব্যে অনীহা প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করার পক্ষে নন। ট্রাম্পের ভাষায়, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক। আমাদের দেশ থেকে ৯৫০০ মাইল দূরে গিয়ে আরেকটি যুদ্ধ করতে হবে, আমি এমন পরিস্থিতি কোনোভাবেই চাই না। আমি চাই পরিস্থিতি শান্ত থাকুক এবং উভয় পক্ষই উত্তেজনা কমিয়ে আনুক। তাইওয়ানকে ঠিক কোন চোখে দেখে তা পরিষ্কার হয় মার্কিন প্রশাসনের পরবর্তী মন্তব্যে। ট্রাম্প বলেছেন, চীনারা এই জায়গাটিকে স্বাধীন হতে দেখতে চায় না, আর আমরাও একে একটি জায়গা বা প্লেস বলবো, কারণ এর আসল সংজ্ঞা বা আন্তর্জাতিক স্ট্যাটাস কি হবে তা আসলে সঠিকভাবে কেউ জানে না। ট্রাম্প মূলত তাইওয়ান এবং চীন উভয় পক্ষকেই চরম সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই মুহূর্তে তাইওয়ানের জন্য একটু সংযত হওয়া যেমন খুব বুদ্ধিমানের কাজ হবে, ঠিক তেমনি চীনের জন্য সংযত হওয়াটা সমান বুদ্ধিমানের কাজ হবে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত করে যে তারা বেইজিংয়ের সাথে সরাসরি বড় কোনো সামরিক সংঘাতে জড়াতে এই মুহূর্তে একদমই ইচ্ছুক নন। চলে যাচ্ছে অন্যান্য আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে। যুদ্ধের আড়ালে জমিয়ে ব্যবসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যখন একদিকে যুদ্ধ বৈশ্বিক উত্তেজনা সামলাচ্ছেন, অন্যদিকে তখন নিজের প্রভাব খাটিয়ে জমজমাট ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন সরকারি নথির বরাতে সিএনবিসি চ্যানেল এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রযুক্তি কোম্পানি প্যালান্তিরের ভূয়সী প্রশংসা করার ঠিক কয়েক সপ্তাহ আগে মার্চ মাসে অন্তত ৭ দফায় কোম্পানিটির প্রায় $৫,৩০,০০০ শেয়ার কম দামে কিনে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এরপর ট্রাম্পের প্রশংসার কারণে যখন বাজারে প্যালান্টিরের শেয়ারের দাম হু হু করে বেড়ে যায় তখন তিনি বিপুল মুনাফা অর্জন করেন। নথিতে আরও দেখা যায় এর আগে ফেব্রুয়ারি মাসেও তিনি প্যালান্টিরের প্রায় $50 লাখ শেয়ার বিক্রি করেছিলেন। শুধু প্যালান্টিরই নয়, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং ওরাকলের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানেও ডোনাল্ড ট্রাম্পের বিপুল অঙ্কের ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে। এবারে প্যারিসের আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকা এবং ফরাসি পুলিশের দ্বৈত নীতির একটি সংবাদ প্রকাশ করব। ইউরোপের মাটিতে ফিলিস্তিনি আন্দোলন এখন এক ভিন্ন রূপ নিয়েছে। ফ্রান্সের প্যারিসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একদল অধিকার কর্মী আইফেল টাওয়ারের ওপর একটি বিশাল ফিলিস্তিনি পতাকা টাঙিয়ে দেন। এই ঘটনার পর ফরাসি পুলিশ চরম ক্ষোভ প্রকাশ করে ৬ জন ফিলিস্তিনিপন্থী কর্মীকে আটক করেছে। আটকের পর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেছে ফ্রান্সের এই ইস্যুতে চরম দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। কারণ ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের প্রতি সংহতি জানাতে ফরাসি কর্তৃপক্ষ নিজ থেকেই আইফেল টাওয়ারকে ইসরায়েলি পতাকার রঙে সাজিয়েছিল। কিন্তু আজ যখন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চলছে তখন ফিলিস্তিনের পক্ষে কোনো পদক্ষেপ নিতে তো স্বীকার করা হচ্ছেই না, উল্টো প্রতীকী প্রতিবাদ করাতেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এদিকে তোপের মুখে পড়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা গণহত্যার কারণে শুধু ইউরোপই নয়, খোদ মার্কিন মাটিতেও সাবেক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা তোপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সপরিবারে একটি সাধারণ নাগরিকের তীব্র ক্ষোভের মুখে পড়েন। এক নারী প্রতিবাদকারী ব্লিংকেনের পথ আটকে সরাসরি জনসম্মুখে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন এবং পুরো ঘটনাটি নিজের ফোনে ধারণ করেন। ওই নারী ব্লিংকেনকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেন, আপনার হাতে যে ৫ লাখ শিশুর রক্ত লেগে আছে, কেমন লাগে আপনার? পরিস্থিতি বেগতিক দেখে ব্লিংকেনের স্ত্রী প্লিজ সাথে বাচ্চারা আছে বলে তাকে থামানোর চেষ্টা করলে ওই নারী অধিকার কর্মী আরও তীক্ষ্ণ ভাষায় প্রশ্ন করেন, বাচ্চা, আপনার কি আসলে বাচ্চাদের কথা ভাবেন নাকি শুধু নিজেদের বাচ্চাদের কথা ভাবেন? এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অন্যদিকে জামাল খোশগি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ফ্রান্স। আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের তোলপাড় ফেরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নজিরবিহীন আইনি পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জট খুলতে এবার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু করেছে দেশটি। এই প্রথম সৌদি যুবরাজের ভূমিকা সরাসরি খতিয়ে দেখতে ফ্রান্সের মানবতা বিরোধী অপরাধ দমন ইউনিটের একজন হাই প্রোফাইল বিচারককে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর পশ্চিমা কোনো পরাশক্তির এমন নজিরবিহীন আইনি পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ফ্রান্সের এই তদন্ত শুরুর বিষয়ে এখনো পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে মালয়েশিয়ার সাথে নরওয়ের মিসাইল চুক্তি বাতিল হয়েছে। আমাদের সর্বশেষ খবরটি হচ্ছে প্রতিরক্ষা চুক্তিতে বড় ধরনের খামখেয়ালির শিকার হয়েছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া। নরওয়ের সাথে চুক্তির ৯৫% অর্থ বা টাকা আগে পরিশোধ করার পরও মালয়েশিয়ার সাথে বিলিয়ন ডলারের মিসাইল চুক্তি বাতিল করেছে নরওয়ে। অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা সামগ্রী কেবল নিজেদের পরম মিত্র দেশগুলোর কাছেই রপ্তানি করা যাবে এমন একটি নতুন নিয়মের অজুহাত দেখিয়ে মালয়েশিয়ার কাছে নেভাল স্ট্রাইক মিসাইল সিস্টেম ও লঞ্চার বিক্রি হঠাৎ বন্ধ করে দিয়েছে নরওয়ে সরকার। নরওয়ে এমনকি আকস্মিক ও অন্যায্য সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি কড়া ভাষায় নরওয়েকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি কোনো রঙিন কাগজের টুকরো নয় যে এত খামখেয়ালিভাবে তা বাতাসে উড়িয়ে দেওয়া যাবে। এই ঘটনার পর এখন আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মালয়েশিয়া। দর্শক, এই ছিল আজকের পডকাস্টের বিস্তারিত বিশ্ব সংবাদ। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।